আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচন 2018 সালের চাইতে জঘন্য নির্বাচন হতে যাচ্ছে কিনা। আওয়ামী লীগকে আপনারা স্বৈরাচার বলেন আর যাই বলেন, আওয়ামী লীগ কিন্তু এই নির্বাচন ব্যবস্থাকে আসলে ঠিক রেখেছিল। যেমন 2014 সালে তারা 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেও তারা কিন্তু সেই নির্বাচনটাকে নির্বাচন হিসেবে আসলে বৈধতা দিয়ে তারা সেই 5 বছর ক্ষমতায় ছিল। আবার 2018 সালে ডক্টর কামালকে দিয়ে আসলে বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দলকে আসলে নির্বাচনের মাঠে এনেছিল এবং নির্বাচনের মাঠে এনে সেই রাজনৈতিক দলগুলোকে কিভাবে গোল খাইয়েছে আপনারা সেটা অবশ্যই জানেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ যেই প্ল্যানে আসলে গণতন্ত্রকে আসলে নামে রেখে এবং নির্বাচন ব্যবস্থাকে আসলে এমনভাবে সাজিয়েছে নির্বাচনের মাধ্যমে যাতে আওয়ামী লীগকে কেউ আর পরাজিত করতে না পারে। কিন্তু 2018 সালে নির্বাচনে বিএনপি সহ সবগুলো দলকে আসলে এই নির্বাচনে আওয়ামী লীগ নিলেও সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন একটা ভুল করেছে যে ভুলের খেসারত কিন্তু এখন আওয়ামী লীগ দিচ্ছে। কারণ 2018 সালের নির্বাচনে আমি যেটা শুনেছি বা আমরা যেটা ধারণা করতেছি যে অবশ্যই বিএনপি ভারতের তত্ত্বাবধানে বা ভারতের পরামর্শে অবশ্যই আওয়ামী লীগের সাথে কোনো না কোনো চুক্তিতে না গিয়ে আসলে নির্বাচনে অংশগ্রহণ করেনি। কারণ এই আওয়ামী লীগ বিগত সময়গুলোতে যেভাবে নির্বাচন দিয়েছে বা 2018 সালের নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত যেই কোয়ালিটিতে আসলে এই নির্বাচনের মাঠ ছিল, আমার মনে হয় না যে ওই নির্বাচনে বা বিএনপি মনে করতো যে তারা আসলে নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে, কিন্তু তারপরেও তারা শেষ পর্যন্ত নির্বাচনে ছিল। এর মানে হচ্ছে বিএনপি নিশ্চিতভাবে তৃতীয় কোনো পক্ষের দিকে চেয়েছিল বা তৃতীয় পক্ষ যেভাবে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল তারা সেভাবেই কিন্তু তাদের নির্বাচনকে সাজিয়েছিল বা নির্বাচনের মাঠে ছিল। কারণ তারা শেষ পর্যন্ত দেখতে চেয়েছে যে তৃতীয় পক্ষ তাদেরকে যে কথা বলিয়ে নির্বাচনের মাঠে নামিয়েছে তারা শেষ পর্যন্ত কথা রাখে কিনা। কিন্তু প্রমাণিত হলো যে আওয়ামী লীগ তাদের কথা রাখেনি এবং 2018 সালের নির্বাচনে যদি আসলে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলগুলোকে মিলিয়ে ঝিলিয়ে যদি 70 থেকে 80টা আসন যদি ছেড়ে দিত তাহলে 2024 সালের নির্বাচনের মুহূর্তটা আসলে ভিন্ন রকম থাকতো। আমি মনে করি 2024 সালে আওয়ামী লীগ যেভাবে নির্বাচনী প্ল্যানটা সাজিয়েছে যে বিএনপির হেভিওয়েট নেতাদেরকে এই নির্বাচনে টেনে আনা, এটা সঠিকভাবে সফল হতো। কারণ 2018 সালের নির্বাচনে এরকম আপনার নির্বাচন হওয়ার পর আসলে বিএনপির হেভিওয়েট নেতারা আর আওয়ামী লীগকে বিশ্বাস করেনি এবং আন্তর্জাতিকভাবেও 2018 সালের নির্বাচনটা মারাত্মক বিতর্কিত হয়েছিল। বাংলাদেশের দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা যে সম্ভব নয় এটাও কিন্তু প্রমাণ হয়ে যায় 2018 সালের নির্বাচনে। আর আওয়ামী লীগ 2018 সালের নির্বাচনকে শুধুমাত্র বিতর্কিত করেনি, মানে সম্পূর্ণরূপে দলীয় সরকারের অধীনে যে বাংলাদেশে আদৌ কোনো এই সঠিক এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সেটাও কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে যায়। মূল কথাটা হচ্ছে আওয়ামী লীগের জন্য বা আওয়ামী লীগ যেসব মাস্টার প্ল্যান করে আসলে তারা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার যে প্ল্যান করেছিল এবং যেভাবে তারা আসলে এই পুরো দেশটাকে আসলে প্রশাসন সহ সব কিছুকে সাজিয়েছে সব কিছু নষ্ট করে দিয়েছে কিন্তু এই 2018 সালের নির্বাচন। এখন বর্তমানে আপনারা জানেন যে 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগ এখন কি অবস্থায় আছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ এখন তারা আসলে চেষ্টা করছে যে তারা যাতে স্বাভাবিক রাজনীতি বাংলাদেশে করতে পারে সেটা নিশ্চিত করা। এখন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তারা বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি করতে পারা। যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে না, হয়তো আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগকে আগামী নির্বাচনের বাইরে রাখা হতে পারে এবং নির্বাচন করতে নাও দিতে পারে। অতএব আপনাদেরকে সেটাই বুঝাতে চাইছি যে আওয়ামী লীগকে যদি আসলে আগামী নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে এই যে বাংলাদেশে বিশাল বড় আওয়ামী লীগের যেই ভোট ব্যাংক এবং আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা রয়েছেন এরা তখন নির্বাচনের দিন কি করবে। 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগ আমি এবং ডামি নির্বাচনের মাধ্যমে আসলে তারা নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল আর বিরোধী দলগুলো আসলে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছিল।
মানে বিএনপি এবং জামাত লিফলেট বিতরণ করেছিল যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। এখন 2014 থেকে 2018 সাল পর্যন্ত যে নির্বাচনগুলো বাংলাদেশের মানুষ দেখেছে, এই নির্বাচন দেখে আসলে বাংলাদেশে যারা আওয়ামী লীগ সমর্থক তারাও মনে করেছিল যে আমরা যদি আওয়ামী লীগের পক্ষে ভোট দিই তারপরেও আওয়ামী লীগ জিতবে, আমরা যদি আওয়ামী লীগের পক্ষে ভোট না দিই তারপরেও আওয়ামী লীগ জিতবে, ভোট কেন্দ্রে গেলেও আওয়ামী লীগ জিতবে, ভোট কেন্দ্রে না গেলেও আওয়ামী লীগ জিতবে। আবার বিএনপির সমর্থকরাও মনে করছে যে আমরা যাকেই ভোট দিই, শেখ হাসিনা যাকে চাই সে এমপি হবে, যাকে চায় না সে এমপি হবে না। সাধারণ মানুষ কিন্তু এমনিতেই নির্বাচনের বা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিল। মানে এমনিতেই মানুষ ভোট কেন্দ্রে যেত না, সেটা আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য দলগুলো বলেন। মানে তারা কিন্তু ওই মনেই করছিল যে নির্বাচনের ফলাফল কি হবে, তাই তারা ভোট কেন্দ্রে যাওয়ার আগ্রহ এমনি কম ছিল। যেমন 2018 সালেও আসলে যেভাবেই নির্বাচন করুক না কেন, সাধারণ মানুষ যে একেবারে ভোট কেন্দ্রে 2018 সালে খুব বেশি উপস্থিত হয়েছে সেরকম আমি দেখিনি। খুব অল্প কিছু লোক আসলে ভোট কেন্দ্রে গিয়েছিল। মানে তখনও কিন্তু সাধারণ মানুষ বুঝে গিয়েছিল যে এই আওয়ামী লীগ ক্ষমতা থেকে যে নির্বাচনে বিএনপি যাচ্ছে, এই নির্বাচনে আমরা কষ্ট করে ভোট দিয়ে লাভ নেই। মানে 2024 সালে বিএনপি যে কৌশলে আসলে তাদের নির্বাচনের দিন সময় কাটিয়েছিল যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, বাসায় ঘুমিয়ে থাকবেন, ফ্যামিলি ডে করবেন, পরিবারকে সময় দিবেন, এই প্রপাগান্ডাটা কাজে দিয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে 2025 সালের শেষের দিকে যদি আসলে নির্বাচন হয় আর আওয়ামী লীগও যদি সেরকম কোনো কিছু করে, আসলে তাদের এই ফর্মুলা কাজে লাগবে না। এর কারণ হচ্ছে আওয়ামী লীগের সময় আসলে জাতীয় পার্টিকে দিয়ে যে নির্বাচনটা করানো হয়েছিল, জাতীয় পার্টিকে সবাই আওয়ামী লীগের বি টিম বা আওয়ামী লীগই মনে করেছে। এর কারণ হচ্ছে 2018 সালের নির্বাচনে বিএনপির মতো বড় দল নির্বাচনে অংশগ্রহণ করার পরেও প্রধান বিরোধী দলের ভূমিকা কিন্তু সেই জাতীয় পার্টি। মানে জাতীয় পার্টিকে আওয়ামী লীগ বিরোধী দল রাখতে চেয়েছে, কিন্তু বিএনপিকে বিরোধী দল হিসেবেও আসলে পছন্দ হয়নি আওয়ামী লীগের। আর এই কারণে জাতীয় পার্টিকে আসলে আওয়ামী লীগের বি টিম বলা হয়। এবং কি জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে নেওয়ার কারণে আওয়ামী লীগের সমর্থক যারা, তারাও মনে করছে যে এই নির্বাচনে আসলে গিয়ে কোনো কাম নেই বা কষ্ট করে ভোট দিয়ে কোনো লাভ নেই। আর এই কারণে সেই নির্বাচনে আসলে মানুষ অংশগ্রহণ করেনি। কিন্তু বর্তমানে বিএনপি, জামাত এবং ছাত্রদের যে দল জাতীয় নাগরিক পার্টি, এই তিনটা দল যদি মুখোমুখি হয়ে যদি নির্বাচন করে, আসলে বিএনপি সমর্থকদের কাছেও নির্বাচনটা আসলে খুব গুরুত্বপূর্ণ থাকবে বা গুরুত্ব থাকবে, জামাতের কাছেও বা জামাতের সমর্থকদের কাছেও গুরুত্ব থাকবে, আবার জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের কাছেও গুরুত্ব থাকবে। তাই নিশ্চিত ধরা যায় যে 50%-এর উপরে মানুষ আসলে নির্বাচনের দিন নির্বাচনের কেন্দ্রে থাকবে বা ভোট কেন্দ্রে থাকবে। তাই এই নির্বাচনটাকে আসলে ওই 2014 বা 2024 সাল বা 2018 সালের মতো নির্বাচন হিসেবে বিতর্কিত করতে পারবে না যদি নির্বাচনটাকে পেয়ার নির্বাচন করে। আর এই কারণে আওয়ামী লীগ ওই ভোট বর্জনের রাজনীতি আসলে আগামী নির্বাচনে করলে এটা আওয়ামী লীগের জন্য আসলে সঠিক রাজনীতি হবে বলে আমি মনে করি না, এবং আওয়ামী লীগও সেদিকে হাঁটবে বলে আমি মনে করি না। তাই আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে আসলে নির্বাচন করার সুযোগ দেওয়া না হয় এবং সুযোগ না পায়, তাহলে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের সব নেতাকর্মীরা আসলে বিএনপির এমপিদের পক্ষে কাজ করবে এবং এই বিএনপির নেতাদের পক্ষে কাজ করতে গিয়ে যাতে নির্বাচনটাকে আসলে সহিংসতাপূর্ণ করা যায় এবং বিতর্কিত করা যায় সেটাই করবে। 2018 সালের নির্বাচনকে আসলে যেভাবে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিতর্কিত করে দিয়েছে, যেমন শেখ হাসিনা বলেছিল যে তোমরা নির্বাচনের ফসল ঘরে তুলে আনো বা আওয়ামী লীগের পক্ষে নিয়ে আসো, কিন্তু এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে পুরো ফসলের গাছ সহ শেখ হাসিনার হাতে ধরিয়ে দিয়েছে। কারণ তখন কে হারবে? এখন আওয়ামী লীগ যদি বিএনপিকে 60-70টা আসন ছেড়ে দিতেও চায়, তাহলে কোন এমপি তার এমপি হওয়ার যে সুযোগ, যে সোনার হরিণটা, এটা মিস করবে? সবাই চাইবে যে আমি এমপি হয়ে যাই, যে কোনো মূল্যে যে কোনোভাবে হলেই হলো। তাই আগামী নির্বাচনে যদি বিএনপির পক্ষে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করা শুরু করে এবং যে কোনো মূল্যে যদি বিএনপির নেতাকে পাশ করানোর চেষ্টা করে এবং নির্বাচনটাকে যদি আসলে সহিংসতাপূর্ণ যদি করে দেওয়া যায়, তাহলে নির্বাচনটা বিতর্কিত হয়ে যাবে। এখন বিএনপির যেসব নেতারা আসলে পাশ করবে বা যাদের পক্ষে এইসব নেতাকর্মীরা কাজ করবে,
সে কিন্তু তাদের বিরুদ্ধে যেতে পারবে না এবং কিছু বলতেও পারবে না, কারণ তার পক্ষেই তো কাজ করেছে। যেমন 2018 সালে এই 7টা আসন বিএনপিকে দিয়ে আর বাকি সবগুলো আসন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে নিয়ে গিয়েছে ঠিকই, কিন্তু নির্বাচনটাকে কতটা বিতর্কিত করেছে এবং আন্তর্জাতিকভাবে কতটা আওয়ামী লীগের জন্য সেটা ক্ষতি হয়েছে, সেটা কিন্তু আওয়ামী লীগের এই যারা এমপি নির্বাচিত হয়েছেন বা নেতাকর্মীরা এটা চিন্তাও করেনি। তাই বিএনপির এমপিরা বা প্রার্থীরাও এরকম চিন্তা করবে, আগে আমার নিজেরটা গুছিয়ে নিই, আমি কেন হারবো, এমপি হওয়ার যেহেতু সুযোগ রয়েছে, সেরকম একটা নির্বাচন হবে এটা নিশ্চিত। এখন এই কথাগুলো শুনে হয়তো আপনারা অনেকে বলতে পারেন, তাহলে কি আপনি বলছেন যে নির্বাচন না হতে এখন কি নির্বাচন দেওয়ার প্রয়োজন নেই? আমি আসলে সেটা বুঝাতে চাই না, আমি বুঝাতে চেয়েছি আমি অবশ্যই চাই যাতে নির্বাচন হোক এবং সেটা দ্রুত হয়ে যাক, কিন্তু আমি সাথে সাথে এটাও চাই যে ডক্টর ইউনূস সরকার যে সংস্কার কাজগুলো হাতে নিয়েছেন সেই সংস্কার কাজগুলো করে তারপর নির্বাচন হোক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে সব কিছু যখন স্বাভাবিক হবে এবং এটা নিশ্চিত হওয়া যাবে যে আসলে এখন প্রি পেয়ার নির্বাচন দেওয়া যায়, ঠিক তখনই নির্বাচন হওয়া উচিত। কারণ তাড়াহুড়ো করে এই বর্তমান প্রশাসন যেভাবে কাজ করছে এই অবস্থায় আসলে এই পেয়ার নির্বাচন দেওয়া আদৌ সম্ভব নয়। কারণ এই যে বর্তমান যে প্রশাসন রয়েছে এদের মধ্যে আওয়ামী লীগের সময় যারা আসলে আওয়ামী লীগের দালালি করেছে, এখন তারা কিন্তু চেষ্টা করছে যে বিএনপির দালালি করতে, কারণ বিএনপির দালালি করলে তারা আসলে ভালো পদ পদবিতে যেতে পারবে, কারণ তারা মনে করছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। এমনকি বর্তমান যে পুলিশ বাহিনী রয়েছে এদের কারো কি আসলে এই সাহস আছে এখন বিএনপির কোনো নেতার কথাকে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া? আমার মনে হয় সেটা নেই। কারণ যদি তারা সেরকম কোনো কিছু করে তাহলে যে কোনো পুলিশকে আসলে আওয়ামী লীগের বা ফ্যাসিবাদের দোষর হিসেবে আখ্যায়িত করে কিন্তু তার বিরুদ্ধে মামলা করে দেওয়া যায়। অতএব এখন যে পুলিশরা রয়েছেন এরা ইচ্ছা থাকলেও আসলে বিএনপির বিরুদ্ধে যেতে পারবে বলে মনে হচ্ছে না। তাই আপনারা দেখতেছেন যে পুলিশ আগের মতো কাজ করতে পারছে না বা কাজ করছে না। তো এই অবস্থায় আসলে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কারা নিয়ন্ত্রণ রাখবে, আর সেনাবাহিনীকে দিয়ে আসলে কতটুকু নিয়ন্ত্রণ করা যায় সেটা আপনারা ভালোভাবে জানেন। তো মূল কথাটা হচ্ছে যে এই দ্রুত নির্বাচন যদি দেওয়া হয় এবং 25 সালের শেষের দিকে যদি নির্বাচন দেওয়া হয় বর্তমান পদ্ধতিতে, তাহলে আগামী নির্বাচনটা আসলেই বিতর্কিত হবে এবং সেটা মারাত্মক বিতর্ক জন্ম দেবে। এখন এই বিতর্ক থেকে আসলে কিভাবে রক্ষা পাওয়া যায় বা কিভাবে আসলে এই বিতর্কের ঊর্ধ্বে ওঠা যায়, আমি যেটা মনে করি বাংলাদেশে বর্তমান যে পদ্ধতিতে নির্বাচন হয় এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর এই পর্যন্ত কোনো নির্বাচনকে কেউ আসলে পেয়ার বলেনি। কারণ যারা পরাজিত হয়েছে তারা বলেছে এই ভোট সুষ্ঠু হয়নি, আর যারা জিতেছে তারা বলেছে যে ভোট সুষ্ঠু হয়েছে। এমনকি এই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের কাছে মানুষ জিম্মি হয়ে আছে। মানে ছোট ছোট যে দলগুলো রয়েছে, অন্যান্য যে দলগুলো রয়েছে, এই দলগুলো আসলে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, কারণ এই দুই দলের সাথে তারা আসলে জোটবদ্ধ হয়ে নির্বাচনে করতে চায় এবং তারা ক্ষমতার কিছুটা ভাগ নিতে গিয়ে আসলে তাদের দলগুলো আসলে ওই আগের অবস্থানে রয়েছে এবং আগের সাথে আরো খারাপ দিকে যাচ্ছে। মূল কথাটা হচ্ছে মানুষ আওয়ামী লীগ এবং বিএনপির উপর নির্ভরশীল হচ্ছে। তাই এই বর্তমান পদ্ধতিতে নির্বাচন দিলে আসলে এই নির্বাচনগুলোর নিয়ে যে বিতর্ক এটা আসলে কখনো শেষ হবে না এবং এই যে আওয়ামী লীগ বিএনপির যে বলয় বা একটা দেশটা যে এই দুইটা দলের কাছে আসলে জিম্মি হয়ে রয়েছে, এই জিম্মি দশা থেকে আসলে বের হওয়া যাবে না যদি এই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হয়। যদি আসলে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে এই সহিংসতা মুক্ত এই নির্বাচন উপহার দেওয়া সম্ভব। যেমন যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে এলাকা ভিত্তিক যেসব এমপিরা এমপি হওয়ার জন্য যে প্রভাবটা খাটাবে এবং কালো টাকার যেই সরাসরি হবে এগুলো আর হবে না। কারণ নির্দিষ্ট কোনো এমপি তার এলাকায় মানুষকে জোর করে কেন্দ্র দখল করে ভোট দেওয়াতে পারলেই সে এমপি হতে পারবে না। তাই স্থানীয় যে পাওয়ারগুলো আছে এই পাওয়ারগুলো কেউ খাটাতে চাইবে না। আর ছোট ছোট যে দলগুলো রয়েছে এই দলগুলো আসলে তাদের যোগ্যতা অনুযায়ী তারা আসন পাবে এবং তাদের মোটামুটি যোগ্যতাটা দেখাতে পারবে এবং আওয়ামী লীগ বিএনপির যে ভুলগুলো আছে এগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করে তারা জাতিকে বা আস্তে আস্তে তাদের দলগুলোকেও এগিয়ে নিতে পারবে।
কিন্তু যখন এই ছোট ছোট দলগুলো আসলে বড় দলগুলোর সাথে জোটবদ্ধ হয়, তখন এই বড় দলগুলোর অপকর্ম কিন্তু এই ছোট দলগুলোর গায়েও লাগে। যেমন 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল। সেই সময় জামাতের 2 জন মন্ত্রী হয় এবং সেই 2 জন মন্ত্রী চ্যালেঞ্জ করেছে যে তারা 1 টাকার দুর্নীতিও করেনি, এবং কেউ প্রমাণ করতে পারলে করুক, সেরকম চ্যালেঞ্জ করেছে। কিন্তু তাদের কে চ্যালেঞ্জ কেউ করেনি। মানে এই জামাতের 2 জন মন্ত্রী তাদের স্বচ্ছতা দেখিয়েছে, কিন্তু সেই সময় বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মারাত্মক অভিযোগ ছিল এবং অনেক ক্ষেত্রে সেগুলো আসলে সত্যও ছিল। তাহলে বিএনপির নেতাদের যে দুর্নীতি, এটা আসলে জামাতের গায়েও লেগেছে। তাই 2008 সালে বিএনপির সাথে সাথে জামাতও ফসে গিয়েছে। আর এই কারণে ছোট ছোট দলগুলো আসলে বড় দলগুলোর সাথে যদি জোটবদ্ধ থাকে, তারা যদি ভালো কিছুও করতে চায়, তারাও কিন্তু বড় দলগুলোর সাথে তারা বিতর্কিত হয়ে যায়। আর যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয়, তাহলে এককভাবে এই 200-র বেশি আসন নিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না, আর কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। মানে মূল কথাটা হচ্ছে যে বর্তমান পদ্ধতিতে যদি নির্বাচন না করে যদি সংখ্যানুপাতিক নির্বাচন করা হয়, তাহলে নির্বাচনগুলো সহিংসমুক্ত হবে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যালেন্স আসবে, এবং কোনো সরকারই আসলে প্রচণ্ড ক্ষমতাধর প্রভাবশালী হবে না। আবার অনেকেই বলতে পারেন যে এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন যদি হয়, তাহলে কোন অঞ্চলে কে এমপি হবে সেটা তো নিশ্চয়তা থাকবে না। এটা কি আসলে হয় নাকি? তাহলে সে তার এলাকার উন্নয়ন কিভাবে করবে? বা বাংলাদেশে যারা সংসদ সদস্য হয়, এদের কাজটা কি? একজন সংসদ সদস্য হচ্ছে আমাদের জন্য আইন প্রণেতা। এখন বলতে পারেন এলাকার উন্নয়ন কারা করবে? বা এলাকার উন্নয়ন স্থানীয় নেতারা করবে, চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এদের কাজ, সিটি মেয়রদের কাজ, এগুলো এমপিদের কাজ না। কিন্তু আমাদের বাংলাদেশে এমপিদের যে কাজ, এটা তাদেরকে করতে দেওয়া হয় না। যেমন আওয়ামী লীগের যত এমপি আছে, শেখ হাসিনা যা বলেছে তাই করতে হয়, এই দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। তার মানে তারা সংসদে শুধু ইয়েস আর নো বলে, এই ছাড়া তাদের আর কোনো কাজ নেই। এখন যেহেতু তাদের এইসব কাজ নেই, তখন তারা কি করে? তারা আকাজ করে। যেমন এই যে এলাকায় গিয়ে তারা এই যে চেয়ারম্যান মেম্বারদের যে কাজগুলো রয়েছে, এগুলোতে মাথা তৈরি করে, মানে তাদের কাম রেখে তারা আকামে ব্যস্ত থাকে। অতএব যদি এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় এবং এই সিস্টেমটার কিছু সংস্কার যদি করা হয়, যে সব কিছু আসলে দলের প্রধানে যা বলবে সব তারা শুধু ইয়েস আর নো বলবে, এই জাতীয় কিছু সংস্কার যদি করা হয়, তাহলে কিন্তু দেখবেন এটা বর্তমান পদ্ধতির সাথে আরো অনেক বেশি কার্যকরী হবে এবং সেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি উত্তম হবে। বিশেষ করে এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনটা আসলে বিএনপি কেন চায় না? বর্তমান এই পরিস্থিতিতে যদি আওয়ামী লীগ আসলে তাদের প্রতীক নিয়ে যদি নির্বাচন করার সুযোগ পায়, তারপরেও আসলে স্থানীয়ভাবে আওয়ামী লীগ ভালোভাবে তাদের নির্বাচনকে সাজাতে পারবে না, এবং কি আওয়ামী লীগ স্বাভাবিকভাবে নির্বাচন করতে পারবে না। কারণ স্থানীয়ভাবে তাদেরকে আসলে প্রতিহত করার জন্য সবগুলো দল একাত্র হবে, এবং বিশেষ করে আওয়ামী লীগের যারা চিহ্নিত লোক, এদেরকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হবে না। তাই এই বর্তমান পদ্ধতিতে নির্বাচন করলে আওয়ামী লীগের জন্য এটা ভালো হবে না। কিন্তু সংখ্যানুপাতিক হারে যদি নির্বাচন করে, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের যেসব সমর্থকরা রয়েছে, এরা কিন্তু নৌকা মার্কা প্রতীকে তারা ভোট দিতে পারবে। এবং আমি মনে করি যে আগামী নির্বাচন যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়, এটা আওয়ামী লীগের জন্য অনেকটাই সুবিধাজনক হবে। আওয়ামী লীগও চায় যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন না হোক। মানে আওয়ামী লীগের জন্য সুবিধা থাকার পরেও আওয়ামী লীগ কিন্তু এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায় না, আবার বিএনপিও চায় না। এর মূল কারণটা কি? আওয়ামী লীগ এবং বিএনপি জানে যে যদি এই সংখ্যানুপাতিক হারে নির্বাচন যদি একবার চালু হয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলের রাজনীতি, বা এই দুইটা দল যেভাবে আসলে বিগত সময়গুলোতে আসলে তারা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে যেভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, যে তাদের ছাড়া অন্য কোনো বিকল্প উপায় নেই, এই সক্ষমতাটা কিন্তু তারা ধরে রাখতে পারবে না। কারণ বাংলাদেশের অন্যান্য ছোট ছোট দলগুলো আসলে অনেক শক্তিশালী হয়ে যাবে, এবং মোটামুটি আওয়ামী লীগ বিএনপি এখন যেভাবে প্রচণ্ড ক্ষমতা নিয়ে তারা রাজনীতি করে, সেই রাজনীতি করতে পারবে না। এর অনেকগুলো কারণ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি আরেকটা ভিডিও অবশ্যই করব। সেটা হবে কেন সংখ্যানুপাতিক হারে নির্বাচন এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি জরুরি, এই শিরোনাম দিয়ে আসলে সেই ভিডিওটা আসবে। সম্মানিত দর্শক, এই যে কথাগুলো বললাম,
এই কথাগুলো আপনাদের কাছে কতটা যুক্তিসম্মত মনে হয় কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।